প্রথমে তোমাদেরকে বলে রাখি আজকের যে ভিডিওটা সেটা কিন্তু অনেকটা বড় হতে চলেছে, কারণ এই ভিডিওটা আমাকে পুরোটাই দিতে হতো, কারণ এই ভিডিওটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আর ভবিষ্যতে যখন আমি এই ভিডিওটা দেখব তখন আমি পুরোটা দেখতে চাই, তো সেই জন্যই এই ভিডিওটা অনেক বড় করেই তোমাদের কাছে দিচ্ছি। যদি ভালো লাগে তাহলে পুরোটা দেখো, না ভালো লাগলে স্কিপ করে ফেলো। তো যাই হোক, আজকে হচ্ছে সেই দিন যে দিনটার জন্য আমি ভুটান যাওয়ার আগের থেকে এক্সাইটেড ছিলাম। তো আমাদের গাড়ি আমাদের সেই জায়গাটা পৌঁছে দিয়েছে যেখান থেকে আমরা ঠিক হাঁটাটা শুরু করব। তার আগে প্রথমেই স্টিক কিনে নিতে হবে, কিনে নেওয়া না, ভাড়া নিতে হবে। তো 100 টাকা দিয়ে এটা নিয়ে যাওয়া যায়, আবার নামার সময় ওদেরকে ফেরত দিয়ে দিতে হয়। তো আমরা শুরু করলাম। আর এই পুরো জার্নিটায় আমাদের গাইড কিন্তু আমাদের সাথে ছিল না, আর আমরা খুবই স্লো ছিলাম। এতটাই স্লো ছিলাম যে আমাদের গ্রুপে সবাই এগিয়ে গেছিলো, আমরা কিন্তু একদম পেছনে ছিলাম। আর এতটাই স্লো ছিলাম যে তাদেরকে আমরা ধরতেই পারিনি। প্রথমে প্রিয়ঙ্কর ভেবেছিল এই জার্নিটা বোধহয় খুব ইজি হবে, ও খুব ইজিলি চলে যাবে, কিন্তু আমি ভেবেছিলাম যে এই জার্নিটা কীরকম টাফ হতে পারে। তাই গাড়িতে আস্তে আস্তেই আমি বেশ ভয় পেয়েছিলাম যে এতটা দূর আমাদেরকে হেঁটে যেতে হবে। আর খুব বেশি এক্সাইটেড ছিলাম যে কোনোদিনও ট্রেকিং করিনি, ট্রেকিংয়ের লাইফে একটা এক্সপিরিয়েন্স আমরা নেব। আর আমাদের গাইড আমাদেরকে আগে থেকেই বলে দিয়েছিল যে সে কিন্তু একদম টপ পর্যন্ত উঠতে পারবে না, এই স্ট্রাগেলটা কিন্তু আমাদেরই করতে হবে। আর এই স্ট্রাগেলটা আমাদের করেই একদম টপ অবধি আমাদের পৌঁছাতে হবে। কিন্তু তোমাদেরকে বলে রাখি, সব গাইডই কিন্তু তারা একদম তাদের সাথে যারা আছে তারা কিন্তু পুরোটাই যাচ্ছে, কিন্তু আমাদের গাইড আমাদের সাথে ছিল না। সে কিছুটা পথ গেছে কিন্তু সে পুরোটা যায়নি। তো যাই হোক, যখন একদম নিচ থেকে আমরা ট্রেকিংটা শুরু করেছি তখন ভীষণ কষ্ট হচ্ছিল দুজনেরই। প্রায় ভাবছিলাম, মানে আমরা 5 মিনিটও হাঁটিনি, আমরা ভাবছিলাম যে আমরা এটা শেষ করতে পারবো কিনা। আমি বারবার প্রিয়ঙ্করকে বলছিলাম, তুমি যেতে পারবে কিনা বলো, না হলে আমরা নিচে চলে যেতে পারি। তো নিচেই ছিলাম যদিও বা তখনও। তো প্রিয়ঙ্কর এত মনের জোর, প্রিয়ঙ্কর বলেছে না আমরা ওপরে উঠবই। আর ওর মনের জোরের জন্য কিন্তু আমিও উঠে যাই একই সাথে। তো সবাই উঠছে, তো আমরাও তাদের দেখে দেখে উঠেছি অনেকটাই। আর মাঝখানে ভীষণ রোদ, আর আমি একদমই গায়ে রোদ লাগাতে পারি না, আমার খুব স্কিনের প্রবলেম হয় রোদে। তো তাই জন্য আমি সোয়েটারটা মাথায় নিয়ে যাচ্ছিলাম। যেরকম ঠান্ডা সেরকম রোদ, আবার সেরকম বৃষ্টিও হচ্ছিল। মানে এই যে ওপরে আমরা উঠছিলাম, কখন কি ওয়েদার পাচ্ছি সেটা একটা অবাককর ঘটনা। এখনই রোদ লাগছে, আবার কিছুক্ষণ পর ঠান্ডা লাগছে, আবার কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হচ্ছে। আর এখানে পনির কথা বলি, পনি কিন্তু ভীষণ রিস্কি, আর আমরাই উঠতে পারছি না। এই পনিগুলোর যে কি কষ্ট হচ্ছে সেটা মানে বলে বোঝাতে পারবো না। ওদের দেখেই মনে হচ্ছে ওরা কত কষ্ট করে যাচ্ছে আর কি, আর একদম খাদের পাশ দিয়ে যাচ্ছে। খুবই রিস্কি এটা, আমাদের গাইড বলেই দিয়েছিল আমি তোমাদেরকে বলবো যে তোমরা হেঁটে ওঠো। তো আমরা পনি নেওয়ার চেষ্টাও করিনি, আমরা ভেবেই এসেছিলাম যে আমরা এইটা লাইফের একটা এক্সপিরিয়েন্স করব, তো আমরা হেঁটেই উঠবো। আর এখানে বারবার প্রিয়ঙ্করকে খেয়াল রাখতে হচ্ছে, ও এমনভাবেই যাচ্ছে যে একবার এইদিকে চলে যাচ্ছে ওইদিকে চলে যাচ্ছে। তো যাই হোক, এইভাবেই কি বলবো, আর খুবই কষ্ট করে করে অনেকটা পথ আমরা উঠেছি, খুবই কষ্ট করে। কখনো আমরা চকলেট খাচ্ছিলাম, আর জলের বটল, মানে কি বলবো, আমরা এত হাঁপাচ্ছিলাম যে জলের দুটো বটলই শেষ করে দিয়েছিলাম, সিপ সিপ করে জল নিচ্ছিলাম। তাই তোমরা যদি কখনো ট্রেকিং করো অবশ্যই কিন্তু জলটা নিতেই হবে। তারপরে আমরা চিন্তা করলাম যে এইভাবে হেঁটে হেঁটে যেতে গেলে আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে মাইন্ডটাকে একটু অন্যদিকে করা উচিত। কারণ যখনই ভাবছি এতটা ওপরে উঠতে হবে, এতটা ওপরে উঠতে হবে, যখন এই রাস্তাগুলো চোখে পড়ছে তখনই মনে হচ্ছে এই খাড়াই পথ দিয়ে ওপরে উঠতে হবে, তখনই মনে হচ্ছে যে আর পারবো না। তাই জন্য আমি আর প্রিয়ঙ্কা
প্রিয়ঙ্কর যেটা করেছিলাম, যতজন টুরিস্টের সাথে দেখা হচ্ছিল আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম। এইভাবে প্রচুর টুরিস্টের সাথে আমাদের আলাপ হয়ে যায়, আর প্রচুর টুরিস্টদের সাথে আমরা গল্প করতে করতে কিন্তু আমরা ওপরের দিকে উঠছিলাম। আর বিশ্বাস করবে না, যেই মুহূর্তে ভাবছি যে আমরা আর উঠতে পারবো না, সেই মুহূর্তে কোনো না কোনো টুরিস্ট আমাদেরকে কিন্তু এমনভাবে সাহস দিচ্ছে যে আমরা ওপরে উঠেই যাচ্ছি। এমনিতে তো দেখতে গেলে ক্যাফে অবধি অনেকে যেতে যদি চায়, ক্যাফে থেকেও অনেকে ঘুরে আসতে পারে, কিন্তু আমরা পুরোটাই গেছিলাম। প্রথমে তো ক্যাফে অবধি যেতেই আমাদের পুরো দম বেরিয়ে গেছিলো, কারণ ক্যাফেটা ছিল 2 কিলোমিটার, মনে হয় ক্যাফেটা 2 কিলোমিটার ছিল। তো ওই 2 কিলোমিটার আমাদের এখানে হয়তো কিছুই না, কিন্তু ওখানে প্রায় আমাদের বোধহয় 2 ঘন্টা সময় লেগে গেছিলো। মানে মোটামুটি 1.5 ঘন্টা তো সময় লেগেই ছিল। এখানে একজন বলছিল 1 কিলোমিটার, আর একজন বলছিল তার বেশি, তো মোটামুটি 1.5 কিলোমিটার ধরে রাখা যায় ক্যাফেটা। তো এই 1.5 কিলোমিটার হাঁটতে আমাদের দম বেরিয়ে গেছিলো পুরো। তো অনেকক্ষণ হাঁটার পর আমরা জিজ্ঞাসা করতে করতে যাচ্ছিলাম সবাইকে যে আর কত দূর, ক্যাফেটা আর কত দূর। প্রথমেই টার্গেট নিয়েছিলাম যে ক্যাফে অবধি আগে পৌঁছাই, তারপরে আরও উপরে যাবো কিনা সেটা দেখা যাবে। তো সবাই বলতে লাগলো যে ক্যাফে আরও 10 মিনিট, আরও 10 মিনিট। এইভাবে করতে করতে তো 15-20 মিনিট, আধ ঘন্টা ধরে আমরা হেঁটেই চলেছিলাম। অনেক জায়গায় বিশ্রাম নিয়েছি, অনেক জায়গায় অনেকক্ষণ বসেছিলাম, জল খেয়েছি, চকলেট খেয়েছি, অনেক কিছু করে করে আমরা এই ওপরে পৌঁছেছি। আলটিমেটলি আমরা ক্যাফেরও দেখা পেয়েছি। ভাবতে পারিনি যে আমরা ক্যাফে অবধি উঠতে পারবো, কিন্তু আমরা পেরেছি, আমরা ক্যাফে অবধিও যেতে পেরেছি। আর যেতে যেতে একটাই কথা ভাবছিলাম যে কেন আমরা যাচ্ছি, কেন আমরা ট্রেকিং করছি, কি দরকার ছিল যে আমাদের যেতেই হবে এখানে। এমন তো কেউ তো বলেনি যে এখানে যেতে হবে, তাহলে কেন আমরা যাচ্ছি সেটাই বারবার মনে হচ্ছিল। কিন্তু যাচ্ছি, যেতেই হবে, যেন মনের একটা টার্গেট ছিল যে আমাদের সেই ক্যাফে অবধি পৌঁছাতে হবে। আর প্রাকৃতিক সৌন্দর্য কি বলবো, অসাধারণ লাগছিল। পুরো নীল পাহাড়। আর প্রিয়ঙ্কর আমাকে বারবার বলছিল তুমি ক্যামেরাটা ঢুকিয়ে রাখো, আর ক্যামেরাটা অনেকবার হাত থেকে পড়ে গেছে, কারণ আমার ক্যামেরা কোথায় আর আমি কোথায় ছিলাম মাঝখানে বুঝতে পারছিলাম না। তো ক্যামেরা অনেকবার পড়ে গেছে, আর প্রিয়ঙ্কর আমাকে বারবার বলছিল যে ক্যামেরাটা তুমি ঢুকিয়ে রাখো, না হলে তোমার অন্যমনস্ক হয়ে যেতে পারো। কিন্তু না, আমি যেখানে যেখানে দাঁড়িয়েছি আমি সেখানে ভিডিও করেছি। চলতে চলতে মানে হাঁটতে হাঁটতে কিন্তু আমি একদমই ভিডিওটা করিনি। আর কারণ এই রাস্তা ভীষণই রিস্কি রাস্তা। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, আমি তো কাউকে রেকমেন্ড করব না কি তোমরা টাইগার নেস্ট ট্রেকিং করো, কারণ অনেকেই যারা গেছে তারা অমরনাথ গেছে, অনেকেই অনেক জায়গায় গেছে, তারাও তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছে যে তাদের এইটা সব থেকে টাফ একটা ট্রেকিং লেগেছে টাইগার নেস্ট। কারণ টাইগার নেস্ট নাকি ভীষণ রিস্কি। অমরনাথ আরও কেদারনাথ অনেক জায়গায় তারা নাকি ঘুরে এসছে, এতটাও নাকি রিস্কি নয়। তো দেখো ওখানে সামনে জুম করে দেখালাম তোমাদের একটু, টাইগার নেস্টটা দেখা যাচ্ছে, সেইটা আমাদের টার্গেট, সেই অবধি আমাদের পৌঁছাতে হবে। প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। এই প্রথম এত দূর থেকে, এত কাছ থেকে আমরা পাহাড় দেখছি, আর রাস্তাটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আরও যে কোথা থেকে আমরা উঠেছি সেগুলো অতটাও আমি ভিডিও করতে পারিনি, কারণ ও করাটা সম্ভব নয়, আমার রিস্ক হয়ে যেত। কিন্তু এই ভিডিওটা আমি করে রেখেছি, কারণ আমি আবার যখন দেখছি তখন আমার বেশ ভালো লাগছে, পুরোটা মনে পড়ে যাচ্ছে এরকম। তো খুবই মজা লাগছে। তো এখনও পর্যন্ত কিন্তু আমরা হেঁটে চলেছি, ক্যাফের দেখা পাইনি। তো কখন দেখা পাবো জানি না, মানে এখনও কিন্তু আমরা ভেবে যাচ্ছি যে আমরা ক্যাফের অবধি কখন পৌঁছাবো, কিন্তু এখনও পর্যন্ত আমরা ক্যাফে অবধি পৌঁছাইনি। তো যাই হোক, এই হলো ক্যাফেটা সামনাসামনি, মানে এইবার মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে আমরা ক্যাফে অবধি যেতে পারি। তো ক্যাফে অবধি পৌঁছানোটাই একটা বড় ব্যাপার ছিল সেই মুহূর্তে আমাদের কাছে। এই যে টাইগার নেস্টটা দেখতে পাচ্ছ, ওই অবধি আমাদের যেতে হবে, ওইটা আমাদের টার্গেট। তো একবার টার্গেট দেখছি আর তারপরে আবার যাত্রা শুরু করছি।
রাস্তাটা তো বুঝতেই পারছো কি অসাধারণ লাগছে। এখনও যখন আমি এডিটিং করছি তখনও রাস্তাটা দেখে আবারও মনে পড়ছে কি অসাধারণ ছিল প্রাকৃতিক সৌন্দর্যটা। রাস্তা বললে ভুল হবে, রাস্তাটা তো অসম্ভব বাজে ছিল। আর এত খাদের ওপর দিয়ে এত ওপর দিকে উঠতে হয়েছে আমাদের যে রাস্তাটা কোনোভাবেই আমি ভালো বলতে পারবো না। একটু সমতল ছিল, এই ক্যাফে যাওয়ার সময় একদম কাছাকাছি ক্যাফের ঠিক এই অবধি কিন্তু রাস্তাটা একটু সমতল ছিল, তারপরে আবার ওপরের দিকে আমাদের উঠতে হয়েছে। আর একটা কথা বলে রাখি, ক্যাফে অবধি কিন্তু লাস্ট, ক্যাফে অবধি কিন্তু পনি যায়, তারপরে কিন্তু পনি যায় না, কারণ রাস্তা ভীষণ খারাপ, রাস্তা ভীষণ সরু, ওখানে পনি যাওয়াটা একদমই সম্ভব না। তো যাই হোক, আমরা ভীষণ এক্সাইটেড হয়ে গেছি। ওই দূরে আমরা ক্যাফেটা দেখতে পাচ্ছি, ওই দূরে আমরা ক্যাফেটা দেখতে পাচ্ছি। এবারে আমরা ক্যাফের মধ্যে ঢুকবো, কিছুক্ষণ রেস্ট নেব, তারপর আমরা কফি খাবো, তারপর আমরা আবারও ওপরের দিকে উঠতে থাকবো। আর প্রিয়ঙ্কা দেখতে পাচ্ছ কতটা এক্সাইটেড, ও একদম ভীষণ এক্সাইটেড হয়ে গেছে কফি মানে ক্যাফেটা দেখতে পেয়ে। তো চলো ক্যাফেটা দেখে নিই, আগে কিন্তু আমরা একটু চা কফি খেয়ে নিই, তারপরে আবার উঠবো। আর ক্যাফের কিন্তু চড়াও দাম, ক্যাফেতে গিয়ে লাঞ্চ তো আসার সময় করতেই হবে, যাওয়ার সময় শুধুমাত্র কফিই কিন্তু এনাফ ইস এনাফ। আর মানে কফির থেকে আরও বেশি কিছু খাওয়া কিন্তু যাওয়ার সময় সম্ভবও না, খাওয়াটা উচিত না, পেটটা ভরে যাবে অনেকটা। আর তাছাড়াও অনেক দাম কিন্তু ক্যাফে। তো চলো আগে ক্যাফে থেকে ভিউটা দেখে নাও। এসো ফটো তুলি এখানে। এসো এসো। কখন পৌঁছালেন? কখন হলো? কিছুক্ষণ। তো চলো ক্যাফেতে চা কফি সমস্ত কিছু খাওয়া হয়ে গেল, এরপর আবারও আমরা ওপরের দিকে উঠবো। আরও প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা মতো উপরের দিকে উঠতে হবে। আমরা কখন পৌঁছাতে পারবো জানি না। তো যাই হোক, ইনি হচ্ছেন আর্মি পার্সন, যাকে প্রিয়ঙ্কর অনেকবার থ্যাংক ইউ বলেছে, অনেক গল্প করেছে তার সাথে দাঁড়িয়ে, তারপরে তার সাথে ফটোও তুলেছে, তারপরে প্রিয়ঙ্কর এসেছে আর অনেকবার তাকে থ্যাংক ইউ বলেছে। আর তারপরে আর একটা কথা বলে রাখি, আমাদের গ্রুপের যারা ছিল তারা কিন্তু আমাদের আরও আগে বেরিয়ে গেছে। আমরা কিন্তু অনেক লেটে ক্যাফে থেকে, আমরা যখন ক্যাফেতে ঢুকেছিলাম তখন আমাদের গ্রুপের লোকেরা ক্যাফে থেকে বেরোচ্ছিল, তো ওরা মোটামুটি বেরিয়ে চলে গেছে, আর আমরা এখন স্টার্ট করেছি আরও ওপরের দিকে যাওয়াটা। এইভাবে মানে এই রকম সময় যখন অনেকটা ওপরের দিকে আমরা উঠে যাই তখন মনে হয় ওয়েদারটা ঠিকঠাক থাকে না, কারণ এক্ষুনি এত রোদ, মানে মোটামুটি রোদ, আর তারপরে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছিলো। আর বৃষ্টি পড়লে এই রাস্তাটা যে কী মানে জঘন্য হয়ে যায় সেটা বলা যায় না, কারণ পুরোটাই বালি, আর এই বালির মধ্যে যদি জল পড়ে তাহলে তো স্লিপারি হয়ে যাওয়ার খুবই চান্স থাকে। তো রাস্তাটা তোমরা দেখতে পারো। আর এখানে আমাদের আর একজন গ্রুপের সাথে দেখা হয়েছিল, আর তাদের গাইড আবার আমাদের ভীষণ হেল্প করেছিল, আমাকে অনেকবারই হেল্প করেছিল। যখন ওই বেশি ওপরের দিকে উঠতে হচ্ছিল তখন আমাকে খুব হেল্প করেছিল ওদের গাইড, আর ওদের সাথে অনেকক্ষণ আমরা গল্প করতে করতে ওপরের দিকে উঠেছিলাম। তবে এখানে পুরোটাই আমি আর প্রিয়ঙ্কর দুজনের সঙ্গী হয়েই ওপরের দিকে উঠেছিলাম, কারণ অনেকেই আছে মানে এখানে কেউ আগে চলে যাচ্ছে, কেউ পেছনে চলে যাচ্ছে, আবার যে আগে চলে যাচ্ছে সে আবার কোথাও বসলে আমরা আবার ধরে নিচ্ছি, মানে এরকম একটা ব্যাপার চলছিল। মোটামুটি অনেকের সাথেই মানে একই সাথে যাচ্ছিলাম, কেউ কখনো আগে কেউ কখনো পরে, এরকমভাবেই সবাই আর কি আমরা যাচ্ছিলাম। তো এনারা ভীষণ ভালো ছিল, ওনারা একটা গ্রুপে মানে ওদের পুরো ফ্যামিলি নিয়ে ওনারা
গেছিলেন, আর অনেকক্ষণ ধরে ওদের সাথে গল্প করতে করতে আমরা ওপরের দিকে উঠেছিলাম। তো খুব জার্নিটা এই জন্যই আরও ভালো লাগছিল যে অনেক আননোন পার্সনের সাথে আমাদের আলাপ হচ্ছিল, তাদের সাথে গল্প হচ্ছিল, তাদের সম্বন্ধে জানছিলাম। আর আমরা যেরকম ওনাদেরকে সাপোর্ট করছিলাম, ওনারা আবার আমাদেরকে সাপোর্ট করছিল যে হ্যাঁ হ্যাঁ পারবে পারবে, কেন পারবে না, নিশ্চয়ই উঠতে পারবে। ট্রেকিং সবসময় কিন্তু মনের জোর না থাকলে কিন্তু ট্রেকিং করা যায় না, এইটুকু আমরা বুঝেছি। তাই আমরা আজকে যে টাইগার নেস্ট পৌঁছেছি সেটা কিন্তু পুরোপুরি মনের জোরে পৌঁছেছি, না হলে এই রকম একটা রাস্তা কখনোই কিভাবে পার হতাম আমি জানি না। আর আমাদের গাইডও আমাদের সাথে ছিল না, এটা একটা বড় মাইনাস পয়েন্ট ছিল আমাদের। আমরা দুজনের সঙ্গী হয়ে আর এই সব ট্যুরিস্টদের সাথে মিলেমিশে কিন্তু পুরো ওপরটা গেছিলাম। এটা আমাদের একটা বড় এক্সপেরিমেন্ট আর বড় অ্যাচিভমেন্ট বলা যায়। এই যে আমাদের গাইড বসে আছেন, ইনি এই অবধিই গেছিলো, তারপরে ইনি কিন্তু আর ওঠেননি। উনি একদম, আমরাই কিন্তু এই সমস্ত ট্যুরিস্টদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু আরও ওপরের দিকে উঠেছিলাম। আর এত ভয় লাগছিল, মাঝে মাঝে যখন নিচের দিকে তাকাচ্ছিলাম তখনও কিন্তু ভীষণ ভয় লাগছিল যে মানে আমি তো এমনিতে বেশি দূর থেকে মানে নিচের দিকে তাকাতে পারি না, ভয় লাগে। আর অনেকটা যখন ওপরের দিকে উঠে গেছিলাম তখনও কিন্তু বেশ ভয় লাগছিল। এটা কিন্তু প্রায় 10,000 ফিট ওপরে উঠেছিলাম। আমি এক্স্যাক্ট কতটা উঠেছিলাম সেটা আমি এক্স্যাক্ট লিখে দেবো। আর অসম্ভব সুন্দর একটা জায়গা, আর সেরকম টাফ একটা ট্রেকিং আমি রেকমেন্ড করব কাউকে না যেতে। আর এইটা হচ্ছে লাস্ট ভিউ পয়েন্ট। তো এখান থেকেই হচ্ছে টাইগার নেস্ট একদম কাছ থেকে দেখা যায়। তারপরে কিন্তু আমি আর ভিডিও করিনি, কারণ অনেকগুলো সিঁড়ি বেয়ে আমাদের নিচের দিকে নামতে হয়েছে, পুরো খাদ। তো এখানে ভিডিও করার আমার সাহস ছিল না, এটাই আমার এই অবধিই আমি ভিডিও করতে পেরেছি। আর তারপরে কিন্তু মোটামুটি 1000খানা সিঁড়ি ওপর আর 1000খানা সিঁড়ি ওপরে নিচের দিকে নামতে হবে, তারপর আবার উঠতে হবে। আসার সময় সেম, নামতে হবে তারপরে আবার উঠতে হবে, যেটা খুবই টাফ এই পুরো ট্রেকিংটায়। তো এইখানে ভিডিও করা একদমই সম্ভব ছিল না, কারণ আমি নিজে অনেক হাঁপাচ্ছিলাম, আর তারপরে ক্যামেরা নিয়ে ভিডিও করাটা একদমই পসিবল ছিল না। তো এটা আমি নিজে চ্যালেঞ্জ নিয়ে করেছিলাম। আমি রেকমেন্ড করব কেউ টাইগার নেস্টে যেও না। আর হ্যাঁ, যারা খুব স্ট্রং, যারা অনেকগুলো ট্রেকিং আপাতত করে ফেলেছো, তাদের জন্য কিন্তু খুব ইজি হবে, কারণ অনেক বয়স্ক লোকেরা এখানে উঠেছে, ইভেন বাচ্চা মেয়েরাও উঠছে। কিন্তু আমাদের জন্য অনেক টাফ হয়েছিল, কারণ এটা আমাদের ফার্স্ট ট্রেকিং ছিল। তাই আমরা খুব কষ্ট করে এই অবধি গেছি, তাই আমাদের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম।